আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মূলত কি যে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে বাত্যাচুল্লী অংশটুকু, কারণ আমরা এর আগে পড়ছি অধিক সক্রিয় ধাতুগুলো নিষ্কাশন পদ্ধতি আমরা পড়ছি। আচ্ছা, এর আগে একটু কথা বলেছি তোমাদের সাথে। লৌহ নিষ্কাশনের ক্ষেত্রে তোমাদের পাঠ্য বইয়ের অলরেডি যে লোহার আকরিক গুলোর ক্ষেত্রে বলা হয়েছে, এখানে আমরা জানি লোহার আকরিক তিন ধরনের লোহার আকরিক পাওয়া যায়। একটা হচ্ছে কার্বনেট, সালফাইড, আর একটা হচ্ছে অক্সাইড। অক্সাইডের আবার তিনটা আছে, যেটাকে মনে রাখার জন্য বলি হ্যামেলি। হ্যামাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট। এতে হচ্ছে হ্যামাটাইট, এতে হচ্ছে ম্যাগনেটাইট, লিতে হচ্ছে লিমোনাইট। এই তিন ধরনের আকরিকের ক্ষেত্রে তুমি যদি তোমার বইয়ের একটু মেইন বইটার যদি একটু দেখো, সেটা হচ্ছে 237 পৃষ্ঠায় এখানে দেয়া আছে সালফাইডের আকরিক একটা আয়রন পাইরাইটস। আয়রন পাইরাইটস থেকেও যেমন আমরা আয়রনটাকে নিষ্কাশন করতে পারি, ঠিক তেমনি আয়রন কার্বনেট থেকে, আয়রন কার্বনেটের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে সাইডিরাইট। আয়রন কার্বনেট FeCO3 এর অরে নেমস হচ্ছে সাইডিরাইটস। এটা থেকে অরিজিনালি আয়রনটা নিষ্কাশন করা হয়, তবে তোমাদের বইয়ের বেশিরভাগই অংশটা অক্সাইড থেকে আলোচনা করা হয়েছে। আমি এর আদি নগ্ন থেকেই বা শুরু অবস্থা থেকেই এটা ব্যাখ্যা করবে আসবো। তাহলে আমরা আয়রনের আকরিক পেয়েছি তিনটা: সালফাইড, কার্বনেট অ্যান্ড অক্সাইড। অক্সাইডের তিন ক্যাটাগরির অক্সাইড রয়েছে। নাম্বার ওয়ান, তিন ধরনের অক্সাইডের মধ্যে হচ্ছে কি হ্যামাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট। ব্যাখ্যাগুলো আমি এখন বোর্ডে জায়গায় নিচ্ছি, একটু দেখবাই। একটু দেখো, এখানে আমরা আয়রনের আকরিকগুলো দেখতেছি। আয়রনের আকরিকগুলোর মধ্যে তিন ধরনের আকরিক আছে। একটা হচ্ছে কার্বনেট, সালফাইড, আর হচ্ছে অক্সাইড। তাহলে আয়রনের কার্বনেটের আকরিকটার আসলে একটা নাম আছে, এটাকে আমরা বলি সাইডিরাইট। আয়রনের সালফাইডের আকরিকটার নাম হচ্ছে আয়রন পাইরাইটস। যদি কপারের সালফাইড হয় তার নাম হচ্ছে কপার পাইরাইটস। তো অক্সাইড যেটা আছে, আয়রনের অক্সাইড হচ্ছে তিন ক্যাটাগরির: হ্যামাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট। এটাকে মনে রাখার জন্য আমি লিখছি হ্যামেলি। এই যে হ্যামেলিনের বাসিওয়ালা আছে, এটাকে স্মরণ করে লেখা হয়েছে। তো হ্যামাটাইট মানে হচ্ছে Fe2O3, ম্যাগনেটাইট হচ্ছে Fe3O4 মিক্সড অক্সাইড একটা, আর হচ্ছে লিমোনাইট হচ্ছে কি মূলত আর্দ্র, বা এটার এই জায়গাটার একটার সাথে এটার সাথে পানিযুক্ত, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ওই লিমোনাইটের আরেকটা নাম হচ্ছে ব্রাউন হ্যামাটাইট। লিমোনাইটেরই আরেকটা নাম হচ্ছে কি ব্রাউন হ্যামাটাইট। এখন আমরা আসবো প্রত্যেকটার ক্ষেত্রে কোনটা কোন পদ্ধতিতে আসলে আমরা ঘনীকরণ করব, তাপজারণ করব, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। কার্বনেট যুক্ত কোনো যৌগ, হ্যাঁ স্যার প্রথমটা কি লিখছেন একটু বলবেন? Fe3 মানে FeCO3, এটা হচ্ছে আয়রন কার্বনেট। যেমন আমরা ক্যালসিয়াম কার্বনেট বলি, আয়রনও কার্বনেট আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। আয়রনের কার্বনেট থেকে আয়রনটা নিষ্কাশন করা যায়, এটা যদিও নাই, কিন্তু মনে রাখতে হবে আয়রনের আকরিক হচ্ছে তিন ক্যাটাগরি। তিন ক্যাটাগরি মানে এইটা না, এটি শুধু সবাই অক্সাইড। অনেকে মনে মনে ভাবে যে আয়রনের আকরিক তো তিনটা আছে বইয়ে, যে হ্যামাটাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট। আসলে এটা না, আয়রনের আকরিক হয় তিন ক্যাটাগরি। কি কি হবে, যে কার্বনেট, সালফাইড অ্যান্ড অক্সাইড। কার্বনেট অ্যান্ড অক্সাইড যদি হয়, এদেরকে ঘনীকরণ করতে হয় হাইড্রোলাইটিক পদ্ধতিতে, আর সালফাইড আকরিকটাকে ঘনীকরণ করতে হয় তেল ফেনা ভাসমান পদ্ধতিতে। ঠিক আছে, কারণ আমরা জানি যে কার্বনেট অ্যান্ড অক্সাইডের ক্ষেত্রে এদের যে তোমাদের বইটি ইনফরমেশন দেয়া আছে, সেটা হচ্ছে কি যে হাইড্রোলাইটিক পদ্ধতির ক্ষেত্রে এখানে সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া আছে যে হাইড্রোলাইটিক পদ্ধতি জিনিসটা কি। তোমাকে যদি প্রশ্ন করে যে ফার্স্ট প্রশ্ন করতে পারে ঘনীকরণ কি, যে পদ্ধতিতে অক্সাইড আকরিকটাকে আমরা ঘনীকরণ করি,
কিন্তু নট অনলি অক্সাইড, উইথ কার্বনেট। অর্থাৎ কার্বনেট এন্ড অক্সাইডের আকরিকগুলোকে আমরা কি করি, হাইড্রোলাইটিক পদ্ধতিতে এদেরকে এই ঘনীকরণ করা হয়। তাই আমরা সাধারণত বুঝি লোহা তো আসলে চুম্বককে আকর্ষণ করে, এটাকে কেন চুম্বক, আসলে এটা এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে এইটার ক্ষেত্রে পেজ নাম্বার হচ্ছে 240, তোমরা একটু দেখবা তোমাদের মেইন বইয়ে। আমরা চুম্বকীয় পৃথকীকরণ করবো কাদের, ক্রোমাইট অ্যান্ড টাইটানিয়াম ডাইঅক্সাইড, যেটা নাম হচ্ছে রুটাইল। এটা কেন এরকম, আসলে খনিজ মল থেকে পৃথক করার জন্য। এখন দেখতে হবে কোনটা খনিজ মল এবং আকরিক কোনটা আসলে আকর্ষণ করে। এক্ষেত্রে আয়রনের সাথে যে সকল অপদ্রব্যগুলো থাকে এরা সবাই দেখা যাচ্ছে একই ক্যাটাগরির হয়ে থাকে, অথবা দুই তিনটা পদার্থ প্রায় কাছাকাছি থাকে। আর এর জন্য আমরা কি করে দেখি, এই আয়রনের অংশটুকু অক্সাইডেরটা বা কার্বনেটটা এটা একটু যে বালি অপেক্ষা একটু কি হয়ে থাকে, ভারী হয়ে থাকে। ভারী হওয়ার কারণে এটাকে পানি দ্বারা ধৌত করলেই মূলত ময়লাটা একটু পরিষ্কার হয়ে যায়। এই কারণেই কিন্তু আমরা এটাকে কি করি, যে হাইড্রোলাইটিক পদ্ধতি বা ওই অভিকর্ষ বলের সহায়তায় পৃথকীকরণ, যেটাকে পূর্ব নাম দেওয়া হয়েছিল এটাকে পূর্বে, যে অভিকর্ষ বলের সহায়তায় পৃথকীকরণ পদ্ধতি। তাহলে আমি আবার বলতেছি, আয়রনের আকরিক হচ্ছে 3 ক্যাটাগরিতে। নাম্বার 1 আয়রন কার্বনেট, যেটার নাম হচ্ছে সাইডরাইট। আয়রন সালফাইড, নাম হচ্ছে পাইরাইটস, আয়রন পাইরাইটস। এন্ড অক্সাইড, অক্সাইড হচ্ছে 3 ক্যাটাগরিতে, হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট। হেমাটাইট মানে হচ্ছে Fe2O3, ম্যাগনেটাইট মানে Fe3O4, যেটাকে আমরা চুম্বক বলি থাকি। হ্যাঁ, এরপরে হচ্ছে কি Fe3O4 into 3H2O, যেটাকে হেমাটাইটের সাথে 3 অণু পানি যুক্ত থাকে, এটাকে আমরা আর্দ্র হেমাটাইট বলি, বা এটাকে বলা হয় কি বলা হয় পানিযুক্ত, এটার হলে এটাকে বলা হয় ব্রাউন হেমাটাইট, আর এটাকে রেড হেমাটাইট বলা হয়। এখন আমরা যাব এটার কিভাবে, এটা থেকে কিভাবে আমরা ধাতুটা নিষ্কাশন করব, এটা থেকে কিভাবে নিষ্কাশন করব, এটা থেকে কিভাবে নিষ্কাশন করব। ফার্স্ট প্রসেস সবগুলা কি, আমরা যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন মানে করার প্রসেসগুলো পড়ে আসলাম, 5টা স্টেপ, এই 5টা স্টেপই এখানে আমরা দেখব। আয়রন কার্বনেটটাকে বা এটা যে কোনোটাই নিয়ে নেই কেন, আমরা ফার্স্টে এটাকে বিচূর্ণন করব। ওকে, বিচূর্ণন করার পরে কি করতে হবে, এটাকে ঘনীকরণ করতে হবে। এই ঘনীকরণের 4টা স্টেপ আছে, কোনটা আমি ক্লিয়ার করে দিলাম, এইটা আর এইটা, যেটাই হোক না কেন এটাকে হাইড্রোলাইটিক পদ্ধতিতে ঘনীকরণ করতে হবে। সেকেন্ড আসি সালফাইড। সালফাইড যেহেতু তেল দ্বারা সিক্ত হয়, তাই এটাকে তেল ফেনা ভাসমান পদ্ধতিতেই এটাকে ঘনীকরণ করতে হবে। এরপরে যাচ্ছি ঘনীকরণের করার পরে আমরা অক্সাইডে পরিণত কাদেরকেই করব, অক্সাইড পরিণত তাদেরকেই করব যারা অক্সিজেন সমৃদ্ধ নয়। এরা তো অক্সিজেন সমৃদ্ধ অলরেডি, তাই এখন সালফাইডের ক্ষেত্রে অক্সাইডে পরিণত করতে হবে, কার্বনেটটাকে আমার অক্সাইডে পরিণত করতে হবে। এটাকে আমার কি করতে হবে না, অক্সাইডের ক্ষেত্রে আর ওই জায়গায় যাচ্ছি না। দেখো কিভাবে, এইটার ক্ষেত্রে কি আর এগুলা সেম বিষয় না, যে আমরা বিচূর্ণনের পরে গেলাম ঘনীকরণ, ঘনীকরণের পরে আমরা যাব কি অক্সাইডে পরিণত করা। এটাকে কিন্তু একেবারে সিস্টেম FeCO3, এটাকে আমরা কি করতে পারি, যে বশীকরণ পদ্ধতি। বশীকরণ কোনটা, বায়ুর অক্সিজেনের অনুপস্থিতিতে গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় কি করা হয়, যে যে তাপ দিলে এটা অক্সাইডে পরিণত, ধাতুর অক্সাইডে পরিণত করা। তাহলে এটা হয়ে যাবে ফেরাস অক্সাইড, FeO প্লাস কার্বন ডাই অক্সাইড। এই ফেরাস অক্সাইডটাকে আবার অক্সিজেনের সাথে যুক্ত করি যদি, FeO প্লাস অক্সিজেন মানে হাফ O2, তা আমরা যদি দেই Fe2O3, এখানে ব্যাপারটা হচ্ছে 2 নিলাম, মূলত অক্সাইড হয়ে গেছে। তাহলে এইটা আর এগুলোর মধ্যে একটু দেখো, শুধুমাত্র একটা একটা করে আসি। আমরা যখন আয়রন কার্বনেটটাকে নিচ্ছি, আয়রন কার্বনেটটাকে তাপ দিলাম, ফেরাস অক্সাইড হলো। আয়রন নিষ্কাশনের মূল নীতিটাই হচ্ছে ফেরিক অক্সাইড থেকে বা ধাতুর অক্সাইড থেকে, আয়রন ধাতুর অক্সাইড থেকে কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত করে ধাতুটাকে মুক্ত করা। মূলত আমরা ফেরিক অক্সাইড থেকে নিই।
অর্থাৎ ফেরাস হলে এটাকে আমরা ফেরিক বানাবো। তাহলে ফেরিক মানে আয়রন কার্বনেটকে তাপ দিলাম, ফেরাস হলো, বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত করলে ফেরিক হয়ে গেল, ফেরিক অক্সাইড। আর তার সাথে কার্বন মনোক্সাইড যুক্ত করলেই আয়রনটা মুক্ত হয়ে গেল, শেষ। এখন যদি আমি এটা না নিয়ে এই যে এটার ক্ষেত্রে এটার যাই, এটা কিন্তু FeS, আমরা যদি দেখি FeS, এখানে কোনো অক্সিজেনই নাই, তো কেমনে আমি অক্সাইড তৈরি করব? তাই এর সাথে আমরা অক্সিজেন যুক্ত করব, সুতরাং এটার নাম হচ্ছে তাপজারণ পদ্ধতি। তাপজারণ পদ্ধতিতে এটা সেটা কি হবে? তাপজারণ পদ্ধতিতে সেটা হবে আয়রন অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। সেম আয়রন অক্সাইডটাকে অক্সিজেনের সাথে যুক্ত করলে ফেরিক অক্সাইড হয়ে যাবে। তাহলে এটা কাজ শেষ। এখন যদি এগুলো তো আসি, এটা তো অলরেডি অক্সাইডে আছে, এটাও অক্সাইডে আছে, এটাও অক্সাইডে আছে, সুতরাং এদেরকে আমরা বশীকরণ বা তাপজারণ কোনটাই রাখতেছে না, শুধু কার্বন বিজারণ পদ্ধতিতে আলাদা করব। সিম্পল হয়ে গেল। ফার্স্ট এটাকে আমরা কোন পদ্ধতিতে ঘনীকরণ করব? ঘনীকরণ করার এই যে আয়রন কার্বনেটটাকে ঘনীকরণ প্রক্রিয়াটা হচ্ছে কি হাইড্রোলাইটিক পদ্ধতি। এটার ঘনীকরণ প্রক্রিয়াটা কি তেল ফেনা ভাসমান পদ্ধতি। এগুলার অক্সাইডের ঘনীকরণ এনি অক্সাইড, একমাত্র অ্যালুমিনা ছাড়া বাকি সব অক্সাইডগুলোকে আমরা কি করি যে কি বলে হাইড্রোলাইটিক পদ্ধতিতে। আর চুম্বকীয় ক্ষেত্রে তোমাদের বইয়ে যে দুটো দেওয়া আছে, একটা হচ্ছে ক্রোমাইট আর একটা হচ্ছে কি রুটাইল, টাইটেনিয়াম ডাইঅক্সাইড। এদেরকে আমরা সাধারণত দেখা যাচ্ছে এরা খনিজ মলগুলা বা এই দুইটার মধ্যে একটা চুম্বককে আকর্ষণ করে থাকে, এগুলোর ক্ষেত্রে নয়, এদের সাথে সাঙ্গপাঙ্গ এরাও আকর্ষণ করে, এর জন্য আমরা হাইড্রোলাইটিক পদ্ধতিতে চলে যাই। তাহলে একটা থেকে আমরা এখানে সবগুলো থেকে তো দিব না, তোমাদের পাঠ্য বইয়ে যেগুলো আছে এই অংশটা লাগে না, এইটা বা এইটা, এখান থেকে যে কোনো একটা থেকে বলবে যে তুমি ধাতুটার নিষ্কাশনের চিত্র সব এঁকে। চিত্রটা মেন বই দেয়া আছে, দেখবা। এটা একটা বাত্তা চুল্লি। আমরা বাত্তা চুল্লি জিনিসটা কি তার সাথে যদি একটু পরিচয় করাই দিই। বাত্তা চুল্লি হচ্ছে, একটু আমি বোর্ডে একটু রাফ দেখাইতেছি, দেখবা একটু বোর্ডে। আমরা একটা নমুনা চিত্র দেখলাম, সেটা হচ্ছে কি মূলত এটা হচ্ছে বাত্তা চুল্লি। বাত্তা চুল্লি হচ্ছে একটা সিলিন্ডার, ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট একটা সিলিন্ডার। তো এটার হাইট হচ্ছে 100 ফিট, 100 ফুট উচ্চতা এবং 25 ফুট প্রশস্ত একটা সিলিন্ডার। এই সিলিন্ডারটার কি আমরা সাধারণত 4টা অঞ্চলে বিভক্ত করে দিচ্ছি, একেবারে মানে এখানে হিট এর উপর ভিত্তি করে 4টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে। যে এখানে হচ্ছে 400 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যে সকল রিঅ্যাকশন হয়ে থাকে তাদেরকে আমরা এই অঞ্চলটার নাম দিয়েছি বিজারণ অঞ্চল। অর্থাৎ ধরো এখানে হচ্ছে কি ওই আয়রন অক্সাইড হলো, তার সাথে আমি কার্বন মনোক্সাইড যুক্ত করে কার্বন ডাইঅক্সাইডটা আলাদা করলাম, এই যে অঞ্চলটা এটা হচ্ছে বিজারণ অঞ্চল। পরেরটা বলতেছি কি ধাতুমল গঠন হচ্ছে। এখানে ধাতুমল কিভাবে হবে? যেখানে ক্যালসিয়াম কার্বনেট ধরো আমরা যে দিচ্ছি উপর দিকে, দেখবা চিত্রটার দিকে উপর দিকে ক্যালসিয়াম কার্বনেট এগুলো দেওয়া হচ্ছে। দেওয়ার পরে ক্যালসিয়াম কার্বনেটটা কি হবে? ক্যালসিয়াম অক্সাইড হবে। ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারীয় পদার্থ এন্ড কার্বন ডাইঅক্সাইড একটা অম্লধর্মী পদার্থ। এবং এই ক্যালসিয়াম অক্সাইড ক্ষারীয়টা কি করবে? বালির সাথে বিক্রিয়া করে, সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে একটা ধাতুমল গঠন করে। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ধাতুমল গঠন অঞ্চল, যেটাকে বলা হচ্ছে। তাপমাত্রা 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকে। পরে বিগলন অঞ্চল। বিগলন অঞ্চল বলতে এখানে ধরো সিলিকন ডাইঅক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে সিলিকনটাকে আলাদা করে কার্বন মনোক্সাইড তৈরি করা, অর্থাৎ কার্বন মনোক্সাইডটা আমি যেখানে প্রোডাক্ট হিসেবে পাবো, এই অঞ্চলটা আসলে এখানে মূলত বিগলন অঞ্চল বলতে তুমি বুঝবে যে এই জায়গায় 1100 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কার্বন মনোক্সাইড প্রোডাক্ট তৈরি করব। এইটা সৃষ্টি হবে, এই জায়গার মধ্যে কার্বন মনোক্সাইড সৃষ্টি হবে। আর এই কার্বন মনোক্সাইডের পরেরটা কি হয়েছে? দহন বিক্রিয়ায় একেবারে ফ্রি করে দিবে ধাতুটাকে। পরেরটা হচ্ছে কি দহন অঞ্চল। যেমন কার্বন মনোক্সাইড ধরো এই জায়গায় আমি বিক্রিয়াগুলো লিখে দিব, অঞ্চল ভেদে বিক্রিয়াগুলো একটা একটা করে। এখান থেকে একটা বিক্রিয়া ধরো, এখান থেকে একটা বিক্রিয়া, এখান থেকে একটা, এখান থেকে একটা, সাথে সাথে বিক্রিয়াগুলো লিখে দিচ্ছি। পাশে আমি বিক্রিয়াগুলো একটু দেখাই। অঞ্চলগুলো 4টা অঞ্চলগুলো কি কি বললাম? 4টা অঞ্চলগুলো হচ্ছে একটা বিজারণ অঞ্চল, ধাতুমল গঠনও হবে একটা অঞ্চলে। একটা অঞ্চলে কি হবে? যে বিগলন অঞ্চল, দহন বিক্রিয়া হবে।
তা এখানে আমরা যেটা বললাম 400 থেকে 900 ডিগ্রি প্রায়, এটা একটা লিমিটেড, এইরকম যে এই রেঞ্জের মধ্যে হতে পারে, একটা ফিক্সড এরকম নয়। আমরা বিজারণের ক্ষেত্রে ধরো এখানে আয়রন 1, আয়রন 2 অক্সাইড যেটাকে আমরা বলি ফেরাস অক্সাইড, তো ফেরাস অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড যুক্ত করে আয়রনটা মুক্ত হলো এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। এটা বিজারণ বিক্রিয়া, তোমরা জানো এটা স্পষ্টত একটা জারণ বিজারণ। এরপরে ধাতুমল গঠন করে। ধাতুমল জিনিসটা কি আমরা এর আগের ক্লাসে বললাম যে ফার্স্টে ক্যালসিয়াম কার্বনেটটাকে এই বিক্রিয়ায় 1200 ডিগ্রি প্রায়, বা এই জায়গার মধ্যে আসলে 900 থেকে 1100 ডিগ্রি, এই যে তাপমাত্রাটা আছে এই তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বনেটটা কি হয়ে যাবে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড হবে। ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে একটা ক্ষারদ্রবী পদার্থ, আর এই বাত্তাচুল্লির ভিতর দিকে মৃত্তিকা বা মাটির একটা আস্তরণ থাকে বা বালি, এটার সাথে বিক্রিয়া করে সে ধাতু মৌলে পরিণত হচ্ছে, যার নাম হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট। এটা কাজ শেষ। যাচ্ছি পরের অংশটা, বিগলন, কার্বন মনোক্সাইড তৈরি করার প্রসেস। এখানে যে কিটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা কোক, যেটা প্রবেশ করানো হচ্ছে কয়লা, তার সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হলো। লাস্টে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বিক্রিয়া লিখতে হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু কার্বন মনোক্সাইড। এর সার অংশ আমরা যাই এতগুলো দেখলাম, শেষে কি হয়, এই যে কার্বন মনোক্সাইডটা হলো, কার্বন মনোক্সাইডের থেকে আমি যে আয়রন বা যেটা আমরা বলি যে ফেরিক অক্সাইড বা ফেরাস অক্সাইড, আয়রনের অক্সাইডের সাথে এই কার্বন মনোক্সাইডটা যুক্ত করে ধাতুটাকে মুক্ত করা। এখন এই এত নমুনা না করে শর্টকাট একটা প্রসেস দেখাই দিচ্ছি। কি প্রশ্ন দিল যে ভিন্ন তাপমাত্রায়, একটা বোর্ড আমাদের মনে হয় ঢাকা বোর্ড একটা প্রশ্ন ছিল যে বাত্তাচুল্লির বিভিন্ন অঞ্চলের বিক্রিয়াগুলো, অঞ্চল কয়টা? এখানে 4টা অঞ্চল আছে। কি কি? বিজারণ অঞ্চল, ধাতুমল গঠন, ধাতুমল অঞ্চল, তারপরে হচ্ছে কি বিগলন অঞ্চল, দহন অঞ্চল যেটা হয়, এই 4টা অঞ্চল আছে। তা 4টা অঞ্চল থেকে তোমার এত বিক্রিয়া লেখা দরকার নাই, একটা করে লিখলেও তো হয়, যেগুলোর মধ্যে একটার মধ্যে 2টা বিক্রিয়া আছে, আর সারা বিক্রিয়া দেওয়ার তো দরকার নেই। আমরা আসলে কি করব, আমি একটা পদার্থ থেকে আরেকটা থেকে, ধরো আয়রন কার্বনেট থেকে কিভাবে ধাতুটা মুক্ত করব, আর অক্সাইড থেকে কিভাবে হবে, আমি এখানে আছে 7 মিনিট। আচ্ছা, দ্রুত একটু দেখাই দিচ্ছি। প্রশ্ন যদি থাকে FeCO3 হতে আয়রনটা মুক্ত করার প্রসেস, এটা অনেক বড় প্রশ্ন, কারণ আমরা যে ধাতু নিষ্কাশন করব এখানে 5টা স্টেপ আছে, তাই তোমাকে একটা নির্দিষ্ট করে দেয়া হবে যে ঘনীকরণ বা এটার যে কি বলে ওই তাপজারণ বা বশীকরণ, যে অক্সাইড পরিণতকরণ, এইটা একটা বলে দিতে পারে। একটা যদি বলে যে এখান থেকে সরাসরি তুমি ধাতুটা কিভাবে নিষ্কাশন করবা, তাহলে আস্তে আস্তে করে সবগুলোর একটু একটু করে বলে দিতে হবে। আর আমি যদি বলি যে সরাসরি Fe2 ও 3, তার মানে অক্সাইড তৈরি করে দেওয়া হয়ে গেছে, পিছনের অংশগুলো আর আমার বলার দরকার নেই। এটার সাথে আমি কি করব, সরাসরি এটাকে বাত্তাচুল্লির বিক্রিয়াগুলো দেখাই দিব। আর যদি এখান থেকে দেওয়া হয়, তার মানে ওই যে পিছনের অংশগুলো ব্যাখ্যা করে আসতে হবে, কেমনে আমি কি তা করবো, আবি যাবি সব ব্যাখ্যা করে আসতে হচ্ছে। আমি চলে যাচ্ছি ফেরিক, এটার ক্ষেত্রে FeCO3, এটার আমরা কি করব, তাপ দেব, তাহলে পাবো কি FeO প্লাস কার্বন ডাইঅক্সাইড পাইলাম। এই অংশটাকে FeO প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু Fe2O3, ফেরিক অক্সাইড হয়ে গেল। ফার্স্টে মূলনীতি, মূলনীতি জানলে তো আমরা সবগুলো পারবো। মূলনীতিটা কি? লৌহ নিষ্কাশনের মূলনীতিটাই হলো কার্বন মনোক্সাইডের সাথে আয়রন অক্সাইড যুক্ত করে আয়রনটাকে মুক্ত করা। লৌহ নিষ্কাশনের মূলনীতি কি? মূলনীতিটা হলো আয়রনের অক্সাইডকে কার্বন মনোক্সাইড দ্বারা বিজারিত করে আয়রনটাকে আলাদা করা। এই জন্য আমরা কি করব, হয় অক্সাইড, নয় সালফাইড, নয় মানে কার্বনের যে কোনো একটা আকরিক আমরা নিব, যেহেতু তার 3 ধরনের আকরিক আছে। তা আমরা যদি কার্বনেট পাই তাহলে তো তার অক্সাইড বানাইতে হবে, সালফাইড যদি পাই তাহলেও তার অক্সাইড বানাইতে হবে, আর অক্সাইড পেলে তো মাশাআল্লাহ কোনো সমস্যা নেই। এখন
এটা থেকে অক্সাইড বানানোর প্রসেস একটা। সালফেট থেকে যেমন আয়রন পাইরেটস থেকে কেমনে করব, আয়রন পাইরেটস থেকে তো আমরা প্রসেসটা তো আগে দেখাইলাম। Fe(S2) এটার সাথে আমরা কি করব, তার সাথে অক্সিজেনের বিক্রিয়া করতে হবে, FeO প্লাস সালফার ডাইঅক্সাইড, এইটাকে ওই যে আগের মতো বিক্রিয়া সেম। যাবো বাত্তা চুল্লির বিক্রিয়াগুলো। তা বাত্তা চুল্লির ক্ষেত্রে তোমার এত বিক্রিয়া লেখার দরকার নাই, অঞ্চলের প্রশ্ন থাকলে লেখবা, না হলে তুমি সরাসরি কি ব্যাখ্যাটা করবে বলবো। ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে স্টার্ট, চারটা বিক্রিয়া মাস্ট লিখতে হবে। ক্যালসিয়াম কার্বনেট আমরা তাপ দিব কত, 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই বিক্রিয়াটা হয়ে যায় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এখানে ক্যালসিয়াম অক্সাইড একটি ক্ষারধর্মী পদার্থ, বাত্তা চুল্লির ভিতর দিকে মৃত্তিকার একটা আস্তরণ থাকে, তাই তার সাথে এটার বিক্রিয়া হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস সিলিকন ডাইঅক্সাইড। তার মানে কি, আমরা একটা বিগালক যুক্ত করলাম, যে ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড যুক্ত করে ধাতুমল গঠন করবে, নাম হচ্ছে কি ক্যালসিয়াম সিলিকেট। ক্যালসিয়াম সিলিকেট এটা ধাতুমল। আসতেছি, এটার কাজ শেষ, এখন আসবো কি কয়লার বিক্রিয়াটা। তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কি ছিল, কার্বন ডাইঅক্সাইড কিন্তু রয়ে গেছে, এটা নিয়ে গেছি, এটা রয়ে গেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন 1600 ডিগ্রি সেলসিয়াস, যে নিচের দিকে যে বিক্রিয়াটা হয় কার্বন মনোক্সাইড। তাহলে সমতা করে ফেলি আমরা। সমতা কেমনে করব, সমতা করার প্রসেসটা হচ্ছে 2, তাহলে টোটাল কার্বন হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেল। এই কার্বন মনোক্সাইডটা এখন লাস্ট ফিনিশিং বিক্রিয়া তৈরি করে ফেললাম কার্বন মনোক্সাইড। এখন তো অক্সাইড যেভাবে হোক আমরা পেয়ে গেছি, তাহলে Fe2O3 প্লাস কার্বন মনোক্সাইড ইজ ইকুয়াল টু ধাতু ফ্রি, আর কার্বন ডাইঅক্সাইড যেখানে ফেলবো। এখন যেখান থেকে আমি ফার্স্ট এখান থেকে লিখবো, এর আগে যদি তোমাকে অক্সাইড থেকে দেও, মানে যেখান থেকে তোমাকে প্রশ্ন দেয় তুমি এখান থেকে বিক্রিয়া স্টার্ট করে লিখছি। আর এত বড়টা দিবে না, অনেকটা বিষয়, এটা তো আমরা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির অনেকটা লৌহ আমাদের ছিল, এটা লৌহ ও ইস্পাত শিল্পের মধ্যে অনেক বড় একটা পার্ট। সুতরাং যে না বুঝে সেটা অন্য বিষয়, এটা সবগুলো লেখা লাগবে না, তোমার যতটুকু দরকার এতটুকু লিখো। প্রশ্ন কিভাবে করা সেইটা বুঝো। কোনো কোনো বিশেষ করে পরীক্ষায় দেওয়া হয় যে, স্কুলে এরকম দেওয়া হয় যে অঞ্চলের বিক্রিয়া, আর তোমরা অঞ্চল তো আমি না ক্লাসে বললাম, এটা তো বইয়ে তোমাদের অঞ্চল তো দেওয়া হয়নি, যে তাপমাত্রা এই অঞ্চল, বিগলন অঞ্চল, ধাতুমূল গঠন অঞ্চল দেওয়া হয়নি। সুতরাং এটা যদিও দেওয়া হয় হয়তো তোমরা পারবা, বিশের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট পারবে না, তাই ইজি করে আমরা যেটা পাই এটাই ব্যাখ্যা করি। বাত্তা চুল্লি কি, এই যেটা কমন প্রশ্ন, স্টুডেন্টের প্রশ্ন করতে পারে বাত্তা চুল্লি জিনিসটা কি। তা আমরা বলবো বাত্তা চুল্লি হচ্ছে একটা সিলিন্ডার, ভিন্ন ব্যাসার্ধের, কিন্তু রেডিয়াস মানে সব ক্ষেত্রে সমান নয়। একটা হাইট হচ্ছে 100 ফুট উচ্চতা, 25 ফুট প্রশস্ত একটা সিলিন্ডার। এখন এই যে রেডিয়াসটা সব জায়গায় সমান নয়, একদিকে সরু, মাঝখানে প্রসারিত, আবার সরু, এই যে মোটা মানে চিকন, এইগুলো আবার ভিন্ন ভিন্ন নাম আছে। তুমি যদি নামগুলো বলো, যে চুল্লির মাঝের দিকে যে অংশটা আমরা যেটা অঙ্কন করছিলাম, মাঝের দিকে একটু মোটা অংশ আছে, এই মোটা অংশটাকে বলা হয় বস, না এটা হচ্ছে বস, BOSH, এটাকে বলা হয় বস, BOSH। যে মোটা, অর্থাৎ যে অঞ্চলটাতে বাত্তা চুল্লির যে অঞ্চলে রেডিয়াস সবচেয়ে বেশি, এটা হচ্ছে বস। আবার একটা হচ্ছে নিচের দিকে কিন্তু আমি একবার সরু করে দিয়েছি, তো বিশেষ করে এই সরু অঞ্চলটার আবার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে এটাকে মানে হার্ট বলা হয়, হার্ট। দুটি অঞ্চল, এভাবে প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা নাম আছে। তাহলে যাই, আমি এগুলো বলবো, এবার সবগুলো ব্যাখ্যা আমার দরকার নাই, জাস্ট একটু আইডিয়া দিয়েছি। উপরের অঞ্চলটা সরু অঞ্চল, মোটা অঞ্চল, তো মোটাটা সবার মনে থাকে, আরে বস, হ্যাঁ বস মানে কি, উচ্চারণটা কিন্তু বস, বি কি BOSH, বস।
আর আবার বি ও ডবল এস না, এস লাগাই ফেস লাগাই না। যাই হোক, আমরা অঞ্চল সম্পর্কে একটু ধারণা নিলাম, জাস্ট বেসিক। মেইন বিষয়টা হচ্ছে